যে ফোন ছাড়া আমরা একটা মুহূর্তেও চিন্তা করতে পারি না, সেই ফোনের কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সিম। আমাদের ফোন যত দামি হোক না কেন, সিমের নেটওয়ার্ক যদি না থাকে এটা কিন্তু আমাদের কোনো কাজে আসে না। এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি যে বাংলাদেশের কোন সিমের নেটওয়ার্ক সব থেকে ভালো, হয়তো বেশিরভাগ মানুষই উত্তর দেবে গ্রামীণ ফোন। আবার মজার ব্যাপার হচ্ছে, আমি যদি আবার প্রশ্ন করি যে বাংলাদেশের কোন সিম কোম্পানি সব থেকে বেশি টাকা চার্জ করে, এবারও হয়তো অ্যান্সারটা সেমই আসবে। গ্রামীণ ফোনের মতো একটা কোম্পানি কিভাবে শুরু হলো এবং বিগত 20 বছর ধরে কিভাবে তারা লোকাল মার্কেট রুল করতেছে জানবো আজকের ভিডিওতে। সো উইদাউট ফার্দার এনি ডিলে, লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। গ্রামীণ ফোনের যাত্রাটা ছিল একটু ভিন্ন। গ্রামীণ ফোনের আইডিয়া প্রথম মাথায় আসে ইকবাল কাদিরের 1993 সালের দিকে। তিনি আমেরিকাতে মোবাইল ফোনের ইউজেসের একটা বুম দেখতে পান এবং সেখান থেকে বাংলাদেশে একটা ডিজিটাল টেলিফোন সার্ভিস এস্টাবলিশ করার স্বপ্ন দেখেন। যেই কারণে তিনি এমআইটির প্রেস্টিজিয়াস পজিশন ছেড়ে বাংলাদেশে চলে আসেন এবং $1,25,000 কালেক্ট করে গণফোন ডেভেলপ কর্পোরেশন ফাউন্ড করেন। পরবর্তীতে নরওয়ের টেলিজায়ান্ট টেলিনর, যারা বিশ্বে আরও 12টার মতো দেশে এই মোবাইল নেটওয়ার্ক অপারেট করে, তাদের সাথে মিলে 1997 সালে গ্রামীণ ফোনের যাত্রা শুরু হয়। বর্তমানে গ্রামীণ ফোনের প্রায় 55% শেয়ারের মালিক হচ্ছে টেলিনর এবং প্রায় 34% শেয়ার রয়েছে গ্রামীণ টেলিকমের কাছে, যেটা একটা নন প্রফিট অর্গানাইজেশন। আর এটার ফাউন্ডার হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। আর বাকি 10% পাবলিকলি পার্সন এবং ইনস্টিটিউশনগুলো হোল্ড করে। বর্তমানে গ্রামীণ ফোনের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় 8 কোটিরও বেশি এবং তারা পুরা মার্কেটের 43% ক্যাপচার করে। কিন্তু গ্রামীণ ফোনের শুরুর দিকের অবস্থা কিন্তু এরকম ছিল না। গ্রামীণ ফোনের আগে মার্কেটে সিটিসেল এক্সিস্ট করতো। সিটিসেল বাংলাদেশে আসে 1989 সালের দিকে এবং এখন শুনলে অনেকটা অবাস্তব মনে হলো, সেই সময় কিন্তু এক একটা ফোনের কানেকশনের জন্য খরচ হতো 1 থেকে 1.5 লক্ষ টাকা এবং কল রেট ছিল 25 টাকা মিনিট। শুরুর দিকে সিটিসেল MMPS টেকনোলজি বাজারে নিয়ে আসে। সেটার পরে তারা CDMA ইন্ট্রোডিউস করে এবং পরবর্তীতে CDMA 1 এবং EVD নিয়ে আসে এবং 1997 সালে এই মনোপলি এড়াতে এবং কাস্টমারদের অপরচুনিটি বাড়াতে বর্তমানে রবি, বাংলালিংক এবং গ্রামীণ ফোন মার্কেটে এন্টার করে এবং এই তিনটা অপারেট করতো GSM টেকনোলজির উপর। এবং এই GSM টেকনোলজির সব থেকে সুবিধাটা হচ্ছে সিম পরিবর্তনের সুবিধা। CDS সার্ভিসে ফোনের সাথে নেটওয়ার্ক সার্ভিসটা ফিক্স করে দেওয়া হতো, এটা পরবর্তীতে চেঞ্জ করা যেত না। এর ফলে মানুষ আস্তে আস্তে CDA থেকে সরে আসতে শুরু করে। সিটিসেলকে তাদের প্রোভাইডার কোয়ালকোকে প্রতিটা ফোনের জন্য $10 করে রয়্যালটি দিতে হতো। পরবর্তীতে মার্কেটে GSM চলে আসার ফলে তারা বেটার অফার প্রোভাইড করার কারণে সিটিসেল কিন্তু ধীরে ধীরে তাদের কাস্টমার হারায় এবং এই $10 করে রয়্যালটি ফি দেওয়ার মতো রেভিনিউ তারা আর জেনারেট করতে পারতেছিল না। সেই সময় গ্রামীণ ফোনের স্ট্র্যাটেজিটা ছিল কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং। গ্রামীণ ফোন একেবারে গ্রাম পর্যায়ে থেকে তাদের আইডিয়া ইমপ্লিমেন্ট করা শুরু করে এবং এই ক্ষেত্রে তারা হেল্প নেয় গ্রামীণ টেলিকমের। সেই সময় কিন্তু গ্রাম থেকে অনেক মানুষ সৌদি আরব, মিডল ইস্ট এবং মালয়েশিয়ার মতো দেশগুলোতে যেত এবং তারা বেশিরভাগ ক্ষেত্রে চিঠি আদান প্রদানের মাধ্যমে তাদের যোগাযোগ করত। কারণ সেই সময় একটা ফোনের দাম ছিল তখনকার দিনের 15 থেকে 16,000 টাকার মতো, যেটা একটা গ্রামের ফ্যামিলি কোনোভাবে অ্যাফোর্ড করতে পারতো না। এ সময় তাদের মাঝে আসে গ্রামীণ টেলিকম। তারা এই ফোন কেনার জন্য পরিবারগুলোকে ঋণ দিত এবং এই ঋণ নিয়ে ফোন কেনার ঘটনাটা কিন্তু আরো অনেক ইন্টারেস্টিং ছিল, কারণ সেই সময় এটা অনেকটা টেলিফোন বুথের কনসেপ্টের মতো কাজ করতো। কোনো একটা ফ্যামিলি যদি কোনো একটা ফোন কিনতো, তারা তো তাদের আত্মীয় স্বজনের সাথে কথা বলতো এবং গ্রামের অন্যান্য মানুষও যদি কথা বলতে চাইতো, তারাও কিন্তু সেই ফোনটা ইউজ করতো। সব থেকে মজার ব্যাপার হলো, এই পল্লী ফোনের আইডিয়াতে ড্রপ করে একজন মহিলা, তার নাম ছিল লায়লা বেগম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই পল্লী ফোনের মাধ্যমে ফোন করে এই বিজনেসের সূচনা করে। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের মতে 1998 সালে এই পল্লী ফোনের ইউজার ছিল মাত্র 179 জন। পরবর্তীতে এটা গিয়ে দাঁড়ায় 94,000-এ এবং সেই সময় যাদের কাছে এই পল্লী ফোন ছিল তারা মাসে প্রায় 830 টাকার মতো ইনকাম করতে পারত এবং সেই সময়ের কথা চিন্তা করলে এটা কিন্তু অনেক বড় অ্যামাউন্ট। 2000 সালের দিকে গ্রামীণ ফোন একটা বোল্ড মুভ নেয়। তারা ইনস্টলমেন্টে ফোন বিক্রি করার সিদ্ধান্ত নেয়। তারা এই আইডিয়াটা পায় বাটারফ্লাই অথবা LG-র মতো কোম্পানিগুলোর কাছে থেকে। তারা চায় আমরা যেরকম হোম অ্যাপ্লায়েন্সগুলো ইনস্টলমেন্টে কিনতে পারি, সেরকম যেন আমরা ফোনও ইনস্টলমেন্টে কিনতে পারি। তাদের প্রথম চুজ করা ফোনটা ছিল এরিকসন 3618, কিন্তু তাদের এই প্রজেক্টটা ফেল করে কারণ মানুষ সে সময় ফোন কেনাটাকে একটা শর্ট টার্ম ইনভেস্টমেন্ট হিসেবে দেখতো, যার কারণে এই ইনস্টলমেন্টে ফোন কেনার প্রতি তাদের অত বেশি আগ্রহ ছিল না। গ্রামীণ ফোনের মার্কেট এক্সপেন্ডিচারের সব থেকে অন্যতম কারণ ছিল ফাইবার অপটিক কানেক্টিভিটি। নরওয়ের নোরাডে ফান্ডে বাংলাদেশের রেলওয়েকে এই সুযোগটা দেওয়া হয়, যেখান থেকে গ্রামীণ ফোন এই কাজটা লিজ নিয়ে অনেক দিন থেকে করে আসছে। এক্ষেত্রে বাকি অপারেটরদের অনেক বেশি সময় লেগে যায় এবং গ্রামীণ ফোন ততদিন একটা ফাস্ট মুভার অ্যাডভান্টেজেস পেয়ে যায়। দেশের জনসংখ্যা সব থেকে বড় এবং লুক্রেটিভ সেগমেন্টটা হলো ইয়াং জেনারেশন এবং এই ইয়াং জেনারেশনকে ক্যাপচার করার জন্য গ্রামীণ ফোন ক্যাপচার করে প্রজেক্ট ডিজুসকে, যেটা 2005 সালে শুরু হয় এবং এই ডিজুসের 3টা ফিচার ছিল।
মেসেজ, মিউজিক এবং কানেক্টিভিটি। ডিজিজের আন্ডারে বিভিন্ন আউটলেটে সাবস্ক্রাইবারদের ডিসকাউন্ট দেওয়া হতো। এছাড়াও তারা ডি রকস্টার নামে একটা মিউজিক ইভেন্ট প্রমোট করে। সবকিছু মিলে গ্রামীণফোন এই প্রজেক্টের মাধ্যমে তারা ইয়ুথকে কানেক্টেড করতে সাকসেসফুল হয় এবং মাত্র 2 বছরের মধ্যে তারা একটা 20 লাখ সাবস্ক্রাইবারের একটা গ্রুপ তৈরি করতে সক্ষম হয়। এবং তারা শুধুমাত্র এই প্রজেক্ট ডিজিজেই কিন্তু সীমাবদ্ধ ছিল না, এরপরেও তারা বিভিন্ন ধরনের প্রজেক্ট লঞ্চ করতে থাকে কাস্টমারদের ক্যাপচার করার জন্য। দেশের মিডল এবং লোয়ার টিয়ারে থাকা মানুষগুলোর সিমের ব্যবহার বাড়ানোর জন্য তারা লঞ্চ করে স্মাইল নামে একটা প্রজেক্ট। এই প্রজেক্টের মাধ্যমে তারা লো কল রেট এবং বিভিন্ন ধরনের অফার দিয়ে থাকে এবং সেই সময় এটি ব্যবহার করে অন্য যে কোনো অপারেটরের সাথে কথা বলা যেত এবং তারা এই বিষয়টাকে আরো এক্সটেন্সিভ ফরম্যাটে নিয়ে যায় স্মাইল বিডিসিএল লঞ্চ করার মাধ্যমে, যার মাধ্যমে কাস্টমার ইন্টারন্যাশনালিও যে কোনো অপারেটরের সাথে কথা বলতে পারত। প্রিপেইড সার্ভিসগুলোর পাশাপাশি গ্রামীণফোন কিন্তু পোস্টপেইড সার্ভিসগুলো প্রোভাইড করে থাকে, যার জন্য তারা প্রজেক্ট এক্সপ্লোর লঞ্চ করে। 2013 সালে তারা একটা জিপি মিউজিক নামেও একটা প্রজেক্ট লঞ্চ করে, যেটাতে মাত্র 4 মাসের মধ্যে তাদের 17 লাখ ইউজার হয়, যার মধ্যে 4 লাখ ছিল পেইড ইউজার। এছাড়াও 2016 সালে তারা জিপে লঞ্চ করে। এটার মাধ্যমে আমরা আমাদের যে ইলেকট্রিসিটি বিল অথবা ইউটিলিটি বিলগুলো আছে, এছাড়াও রেলের টিকিট কাটার মতো ফিচারগুলো তারা সেখানে দেয়। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট 2017 সালে তারা একটা ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম লঞ্চ করে, যার নাম দেয় বায়োস্কোপ। গ্রামীণফোনের অন্যতম স্ট্রেংথ হলো তাদের স্ট্রং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক। তাদের ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা অনেকটা এইরকম যে গ্রামীণফোনের প্রোডাক্টগুলো প্রথমে একটা ডিলারের কাছে যায়, সেই ডিলার থেকে সেটা কোনো না কোনো একটা আউটলেটে যায়, অ্যান্ড লাস্টলি আউটলেট থেকে কাস্টমাররা সেটা নিতে পারে। এই সিস্টেমে কিন্তু একটা অনেক বড় সমস্যা ছিল, সেটা হচ্ছে প্রোডাক্টগুলো যখন ডিলারের কাছে যেত, ডিলার কিন্তু সেই প্রোডাক্টগুলো সরাসরি হোলসেলে বিক্রি করে দিত, যার ফলে এই প্রোডাক্টগুলোর উপরে গ্রামীণফোনের আর কোনো কন্ট্রোল থাকতো না। এই বিষয়টাকে কন্ট্রোলে আনার জন্য গ্রামীণফোন কিন্তু গ্রামীণফোন ডিস্ট্রিবিউশন সেন্টার গঠন করে। এই পর্যন্ত গ্রামীণফোন প্রায় $318 বিলিয়ন ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্টে খরচ করেছে। 2005 সালে তারা পাবলিক ট্রেডেড কোম্পানিতে ট্রান্সফর্ম হয় এবং বাংলাদেশের আইপিওতে তারা সবথেকে বড় রেকর্ড 486 কোটি টাকা রেইজ করে, যেটা পরবর্তীতে কিন্তু রবি এক্সিয়াটা ভেঙে দেয়। এছাড়াও তারা রিসেন্টলি জিপি অ্যাক্সিলারেটর প্রোগ্রাম নামে একটা প্রোগ্রাম লঞ্চ করেছে, যার মাধ্যমে তারা গ্রামীণফোন ছাড়াও অন্যান্য কোম্পানি যেমন সেবা, রেপটো এগুলোকে বুম করতে অনেক বেশি হেল্প করতেছে। এখন পর্যন্ত আমরা গ্রামীণফোনের অনেক অ্যাচিভমেন্ট এবং মার্কেটিং স্ট্র্যাটেজিগুলো সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো যে গ্রামীণফোনের বিরুদ্ধে রিসেন্টলি যে অ্যালিগেশনগুলো আনা হয়েছে, বিশেষত গ্রামীণফোনের রিসেন্ট যে মুভটা, যে 2 মাসের মধ্যে আমরা যদি টাকা রিচার্জ না করি তাহলে আমাদের অ্যাকাউন্টে এক্সিস্টেন্ট যে টাকাটা আছে সেটা তারা কেটে নিবে। এছাড়াও আরও অনেকে প্রশ্ন তুলেছে এটার কল ড্রপ রেট এবং যে কস্টলি ডেটা প্যাক নিয়ে। এগুলোর পাশাপাশি গ্রামীণফোনের উপর কিন্তু ট্যাক্স ইভেশনের অনেকগুলো অ্যালিগেশন আছে। এনআরবি তাদের 3000 কোটি টাকা জরিমানা করে এই ট্যাক্স ইভেশনের কারণে। পরবর্তীতে অবশ্যই গ্রামীণফোন এটার বিরুদ্ধে কেস করে। এছাড়াও এনআরবি এর মতে গ্রামীণফোন প্লট এবং বিল্ডিং এর উপরে প্রায় 7 কোটি টাকার মতো ট্যাক্স অ্যাভয়েড করে। এত অ্যালিগেশন থাকার পরেও গ্রামীণফোনকে বাংলাদেশের টেলিকম ইন্ডাস্ট্রির কিং বললে খুব একটা ভুল বলা হবে না। এই গ্রামীণফোন সম্পর্কে আপনার যে কোনো মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। দিস ইজ সামিল সাদাত সাইনিং অফ।